বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর মুহুরী নদীর বাঁধে 2 স্থানে ভাঙন, বাজারসহ প্লাবিত 5 গ্রাম। নোয়াখালীর সেনবাগে ঝড়ে লন্ডভন্ড অর্ধশতাধিক ঘর। অনেক চেষ্টা করেছি বেবিটা রক্ষার জন্য, সবকিছু আমরা রক্ষা করতে পারিনি। 4 লক্ষ টাকার মুরগির ফার্ম চলে গেছে, এর সাথে বাড়িও চলে গেছে। করোনা পরীক্ষার কিট সংকটে দেশের অনেক স্থানে চিকিৎসা ব্যাহত, বেহাল আইসিইউ ইউনিটে বাড়ছে আতঙ্ক। বরগুনায় কমছে না ডেঙ্গু। এবং হঠাৎই চড়া চালের বাজার, কেজিতে বেড়েছে 2 থেকে 9 টাকা। বাড়তি মুরগি, মাছ ও সবজির দর, ডিমের দামে কিছুটা স্বস্তি। শুনছিলেন শিরোনাম, স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শম্পা বিশ্বাস। কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে ফেনীর ফুলগাজী এবং পরশুরামে মুহুরী নদীর 2টি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। প্লাবিত হয়েছে 5 গ্রাম। 2024-এর স্মরণকালের ভয়াবহ বন্যার পর বছর না পেরোতেই আবারও বাঁধ ভাঙার ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে দুষছেন স্থানীয়রা। আরও জানাচ্ছেন সোলাইমান ডালিম। স্থানীয়রা প্রাণপণ চেষ্টা করেও ঠেকাতে পারেনি ভাঙন। উজানের ঢল ও টানা বর্ষণে ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের উত্তর বড়ইয়া বণিকপাড়া এলাকায় ভেঙে গেছে মুহুরী নদীর বাঁধ। এতে ধীরে ধীরে প্লাবিত হচ্ছে উত্তর বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া, বণিকপাড়া ও বসন্তপুর এলাকা। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মুহুরী নদীর পানি ঢুকে ফুলগাজী তরকারি বাজারের একটি অংশ প্লাবিত হয়, তবে পরে নেমে গেছে পানি। অপরদিকে পরশুরামের সুবার বাজার এলাকায়ও নদী বাঁধে ভাঙন দেখা দেয়। এতে প্লাবিত হয়েছে ওই এলাকার বিস্তীর্ণ ফসলি জমি। প্রতি বছর দায়সারা বাঁধ মেরামত ও নদী সংস্কার না করার কারণেই এমন হচ্ছে অভিযোগ স্থানীয়দের। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভিন্ন কথা। তাদের দাবি, নদীর প্রস্থ কম হওয়ায় চাপ সামাল দিতে না পারায় দেখা দেয় ভাঙন। এক্ষেত্রে অনিয়মের বিষয়টি ভিত্তিহীন বলে দাবি তাদের। বেরিবারটা ভাঙতে লাগছে, তখন আমরা সবাই প্রায় 2 ঘন্টা অনেক চেষ্টা করেছি বেবিটা রক্ষার জন্য, সবকিছু আমরা রক্ষা করতে পারিনি। এটার যে নাব্যতা সেটা একদম কমে গিয়েছে এবং নদীর যে জায়গাটা শুরু হয়ে গেছে, যে কারণে পানির যে জায়গা পর্যাপ্ত প্রবাহের সেটুকু না হওয়ার কারণে পানি কিন্তু উপচে পড়ে। আমাদের 4 লক্ষ টাকার মুরগির ফার্ম চলে গেছে, এর সাথে বাড়িও চলে গেছে, বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠে দিছিল কিন্তু গতটা রক্ষা করতে পারে নাই, মানুষের জন্য গতের ভিতরে ডুবে গেছে। আমাদের বাড়িঘর পানি উঠে গেছে। ভারত থেকে পরশুরামের নিষ্কালিকাপুর যে পয়েন্টে প্রবেশ করছে সেখানে নদীর গড়প্রস্থ 100 মিটার, কিন্তু ফুলগাজীতে নদীর গড়প্রস্থ 40 থেকে 45 মিটার। আমরা এখানে ফুলগাজী অংশে নদীর গড়প্রস্থ 100 মিটার পর্যন্ত যখন বৃদ্ধি করব, আমরা আশা করতেছি 100 মিটার বৃদ্ধি করার পর আর এই ধরনের ভাঙন হবে না। জনপদ প্লাবিত হলেও মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে। এখন ফেনী। এদিকে নোয়াখালীর সেনবাগ উপজেলায় ভয়াবহ ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে 3টি গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি। আহত হয়েছে নারী, শিশু সহ অন্তত 10 জন। গেল রাতে ঝড় বৃষ্টিতে এই ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়, পরে রাতের ঝড়ে লন্ডভন্ড হয় নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর, বিষ্ণুপুর এবং গোপালপুর গ্রাম। এ সময় 21টি ঘর সম্পূর্ণ আর 30টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে পড়ে গাছপালা। কিছু বুঝে ওঠার আগেই ঘরে থাকা আসবাবপত্র সহ সবকিছু হারিয়ে নিঃস্ব হয় অনেকে। আমার ঘরেরও চুমকানি প্রায় 2-3 হাত লই গেছে, তার বাদে পূর্বকানি 5-6 হাত লই গেছে নি। ওখানের লগে ঘর হইতে বাচ্চাগল আছে, বাচ্চাগল ঘরের তোয়াইতাই তাড়াতাড়ি বাইর করছি। ভেঙে সুরে গাছপালা ফালায় সব ধ্বংস করে দিয়ে গেছে এবং অনেকগুলো মরগ আছিল, আমার পোলট্রি মরগ সবগুলা মারা গেছে। হঠাৎ করে টমাটো আসে, আমাদের ঘর বাড়ি এবং গাছপালা হানের বর্ডার সবগুলা ভাঙিয়ে গেছে। হঠাৎ করে আসি। করোনা ভাইরাস চিকিৎসা নিয়ে শঙ্কায় রয়েছেন টাঙ্গাইলবাসী।
কিট সংকটে পরীক্ষা না হওয়ায় শনাক্ত সম্ভব হচ্ছে না নতুন রোগী। দীর্ঘদিন ধরে বন্ধ আইসিইউ ইউনিট। এমন অবস্থায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। কাউসার আহমেদের তথ্য ও ছবিতে বিস্তারিত। দেশে ফের করোনা সংক্রমণ বাড়লেও টাঙ্গাইলে করোনা পরীক্ষার জন্য নেই প্রয়োজনীয় কিট। ফলে জ্বর, ঠান্ডা বা শ্বাসকষ্ট নিয়ে আসা রোগীরা পাচ্ছেন না প্রয়োজনীয় সেবা। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে 2021 সালে চালু হওয়া 10 বেডের আইসিইউ ইউনিট জনবল সংকটে বন্ধ 3 বছর ধরে। অব্যবহৃত অবস্থায় পড়ে আছে চিকিৎসা সরঞ্জাম। টাঙ্গাইল মেডিকেল এবং জেনারেল হাসপাতালের সহযোগিতায় পুনরায় আইসিইউ ইউনিটটি চালুর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে দুটি হাসপাতালের মধ্যবর্তী যে ট্রমা সেন্টারে আইসিইউ ইউনিট চালু করা হবে সেটিরও বেহাল অবস্থা। এতে চিকিৎসা সেবা নিয়ে শঙ্কায় সাধারণ মানুষ। আইসিইউ বন্ধ, কিন্তু এটা আমি চাই যে আইসিইউটা এটা চালু করুন। করোনায় কেউ আক্রান্ত হয়ে গেলে আমরা জানতেই পারবো না, কিটের অভাবে, যেহেতু কিট নাই। চিকিৎসার কোনো ব্যবস্থাপনা নাই, আলাদা বেড বা আলাদা কক্ষ নাই, প্লাস আইসিইউ সেন্টারগুলো নাই। এই করোনা যেন আগের মতো মহামারী আকার ধারণ করতে না পারে, এই জন্য পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা। করোনা পরীক্ষার কিট না থাকায় রোগী শনাক্ত করা সম্ভব হচ্ছে না বলে জানান এই কর্মকর্তা। ট্রমা সেন্টারে একটা আইসোলেশন ইউনিট আছে, সেটাকে আমরা ব্যবহার করব যদি সেরকম প্রয়োজন হয়, এবং একটা আইসিইউ আছে, এটা এখনও হ্যান্ডওভার হবে, সেই ইয়েতে আছে। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে প্রায় 19,000 কিটের চাহিদার পাশাপাশি উপজেলা পর্যায়ে 5টি করে করোনা বেড প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে। অপরদিকে আইসিইউ চালুর ব্যবস্থা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। 19,550টা কিট চেয়েছি। আমাদের সারা বাংলাদেশের যেসব রিকোয়ারমেন্ট আছে সেটা সিএমএইচডি যেখান থেকে সাপ্লাই হয় তাদের বরাবর প্রেরণ করেছে। যদি ওরকম সিচুয়েশন হয় তাহলে আইসিইউ ওয়ার্ডগুলি করোনার জন্য ডেডিকেটেড করা হবে। 2021 সালের আগস্ট পর্যন্ত টাঙ্গাইলে 16,000-এর বেশি মানুষ করোনা আক্রান্ত হয়। এর মধ্যে মারা যায় প্রায় 250। কাউসার আহমেদ, এখন টাঙ্গাইল। ডেঙ্গুর হটস্পট বরগুনায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। শুক্রবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 83 জন। এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্ত 2188 জন। এদিকে হাসপাতালে রোগীর চাপ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসক এবং নার্স। চিকিৎসকরা বলছেন প্রতিটি রোগীর সঙ্গে 4 থেকে 5 জন করে স্বজন থাকায় ডেঙ্গুর সঙ্গে তৈরি হয়েছে করোনা ঝুঁকি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। কক্সবাজারের উখিয়া টেকনাফের 33 আশ্রয় শিবিরে এখন অবস্থান করছে 12 লক্ষাধিক রোহিঙ্গা। জন্মহার ও অব্যাহত অনুপ্রবেশ বাড়ছে রোহিঙ্গাদের চাপ, আর কমছে আন্তর্জাতিক সহায়তা। রাখাইনের নতুন বাস্তবতা আরও জটিল করে তুলছে প্রত্যাবাসনের পথ। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ জোর দিচ্ছে আন্তর্জাতিক দায়বদ্ধতা ও যৌথ উদ্যোগের উপর। বিশ্ব শরণার্থী দিবসে মন্তোষ বেদকের তথ্য ও ছবিতে বিস্তারিত। বিশ্ব শরণার্থী দিবসে নতুন করে আলোচনায় রোহিঙ্গা সংকট। কক্সবাজারের ক্যাম্পগুলোয় 12 লক্ষাধিক রোহিঙ্গার বসবাস। প্রতিদিন বাড়ছে জন্মহার, সীমান্ত পেরিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশও অব্যাহত। অন্যদিকে আশঙ্কাজনকভাবে কমে এসেছে আন্তর্জাতিক সহায়তা, ফলে চাপে থাকা বাংলাদেশ সরকারের দুশ্চিন্তা বাড়ছে। প্রত্যাবাসনই এখন একমাত্র টেকসই সমাধান, এমনটাই বলছে বাংলাদেশ। কিন্তু মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে তৈরি হওয়া গোলযোগ, বিশেষ করে আরাকান আর্মির উত্থান পুরো প্রক্রিয়াকেই করে তুলেছে অনিশ্চিত ও জটিল। আমরা এককভাবে বাংলাদেশ বলতে পারি না যে এতদিনের মধ্যে এটা করে ফেলব, যেহেতু সমাধানটা আমাদের হাতে এককভাবে নেই। কিন্তু আমরা তো খুব আশাবাদী। আমরা বিশ্বাস করি যারা এর সাথে সম্পর্কিত অন্যান্য যে অংশীজন আছেন তাদের শুভবুদ্ধির উদয় হবে। এই সমস্যা তাদের সমাধান করা উচিত, নতুবা কেউ ভালো থাকবে না। বাংলাদেশের ঘাড়ে 12-13 লক্ষ রোহিঙ্গা চাপিয়ে দিয়ে অন্যরা সুখে থাকবেন, এটা আশা করা মানে বোকামি হবে। বাংলাদেশ বলছে এই সংকটের জন্ম মিয়ানমারে, তাই সমাধানের দায়ও তাদের। এককভাবে কোনো দেশ এই বোঝা বইতে পারে না উল্লেখ করে সরকারের শরণার্থী, ত্রাণ ও পুনর্বাসন কমিশনার বলছেন, সংকট সমাধানে দরকার আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সক্রিয় ও আন্তরিক ভূমিকা। সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে এখন আরাকান আর্মির। তাদের এই সমস্যা সমাধানের জন্য তাদেরকে খোলা মনে বাংলাদেশের কাছে আসা উচিত, এবং বাংলাদেশও
আমি বিশ্বাস করি যেহেতু আমাদের নেইবার প্রতিবেশী, আমরা চাই প্রতিবেশী ভালো থাকলে আমরাও ভালো থাকব, বাংলাদেশও সহযোগিতা করবে। সেজন্য মিয়ানমার গভর্নমেন্ট এবং রাখাইনে যারা রয়েছেন তারা যদি এগিয়ে আসেন, আমি বিশ্বাস করি এই সমস্যার সমাধান হবে। রোহিঙ্গা সংকট একটি বৈশ্বিক দায়, তাই বিশেষজ্ঞরা বলছেন মিয়ানমারের সদিচ্ছা, আঞ্চলিক ঐক্য আর আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণই পারে এই দীর্ঘস্থায়ী শরণার্থী সংকটের টেকসই সমাধান দিতে। এখন কক্সবাজার। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে 7 জনকে পুশিন করেছে বিএসএফ। বৃহস্পতিবার মাঝরাতে উপজেলার চাপসার সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি জানায় আটককৃতরা 20 থেকে 25 বছর আগে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে যায়, কিন্তু সপ্তাহখানেক আগে তাদের মুম্বাই থেকে আটক করে সীমান্তবর্তী এলাকায় আনা হয়। গেল রাতে তাদের সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পাঠায় বিএসএফ। আটককৃতদের মধ্যে 2 জন পুরুষ, 4 জন নারী এবং 1 জন শিশু রয়েছে। বাংলাদেশ ভারত সম্পর্কের মাঝে উত্থান পতন থাকলেও ভবিষ্যতে এই সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের সহকারী হাইকমিশনার চন্দ্রশেখর। সকালে হবিগঞ্জে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ভিসা প্রসঙ্গে তিনি বলেন, ভারতীয় ভিসা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। মানুষ নিয়মিত আবেদন করছে এবং গুরুত্ব অনুযায়ী ভিসা পাচ্ছে। এর আগে শহরের ইসকন মন্দির প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দ যোগ কল্যাণ সংস্থার আয়োজনে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে উদ্বোধন করেন চন্দ্রশেখর। অনুষ্ঠানে শিশুসহ 2 শতাধিক মানুষ অংশ নেন। Relation between two countries always remain up and down. So sometimes good, sometimes bad. So it will definitely improve in future. No, people are applying and they are getting visa. ঈদের পর হঠাৎ করেই কুষ্টিয়ায় বেড়েছে চালের দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে বেশিরভাগ চাল। আজকের বাজারে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে 74 টাকায়, কাজললতা 65 টাকা আর বাসমতি চাল কিনতে গুনতে হচ্ছে 88 টাকা। এছাড়া বাড়তি আটা, স্বর্ণা সহ বেশিরভাগ চালের দাম। ব্যবসায়ী এবং মিলাররা বলছেন, ধানের দাম বাড়তি থাকার কারণে চালের দাম বেড়েছে। তবে ভরা মৌসুমে চালের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। এদিকে বৃষ্টিতে রাজশাহীর বাজারে কমেছে সবজির সরবরাহ, ফলে কেজিতে 5 থেকে 7 টাকা বেড়ে বিক্রি হচ্ছে করলা, পটল, চিচিঙ্গা, আলু, পেঁপে সহ বেশিরভাগ সবজি। তবে ভিন্ন চিত্র ময়মনসিংহের বাজারে। স্থিতিশীল মাংসের বাজার আর সরবরাহ বেশি থাকায় কেজিতে 30 থেকে 50 টাকা কমে বিক্রি হচ্ছে বেশিরভাগ মাছ। এদিকে ঈদের পর চাহিদা কমায় শরীয়তপুরের পাইকারি ও খুচরা বাজারে কমেছে ডিমের দাম। এতে হালিতে 5 টাকা কমে বিক্রি হচ্ছে ডিম। প্রতিদিন দেরিতে অফিসে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীকে শোকজ করা হয়েছে। গত বুধবার শোকজ করা হলেও পরে বিষয়টি জানাজানি হয়। আগামী 3 কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। পৌরসভা সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় নির্বাহী প্রকৌশলী এবং পৌর নির্বাহী কর্মকর্তা সহ 8 জন কর্মকর্তা এবং 70 জন কর্মচারী কর্মরত রয়েছেন। এছাড়া চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন আরও কয়েকজন। তবে এসব কর্মকর্তা কর্মচারীরা প্রায় প্রতিদিনই অফিসে দেরিতে যান বলে অভিযোগ রয়েছে। এতে পৌর ভবনে গিয়ে ভোগান্তিতে পড়তে হয় সেবা প্রত্যাশীদের। এ নিয়ে কয়েকজন ভুক্তভোগী পৌর প্রশাসকের কাছে অভিযোগ জানালে অভিযোগের সত্যতা পেয়ে সকল কর্মকর্তা কর্মচারীকে শোকজ করেন পৌর প্রশাসক। পাইনি, এ কারণে আমি এটা শোকজ দিয়েছি এবং আগামী 3 দিনের মধ্যে তাদেরকে জবাব দেওয়ার জন্য আমি নির্দেশ দিয়েছি এবং সে প্রেক্ষিতে কারোর জবাব যদি সন্তোষজনক না হয় সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নিব। বান্দরবানে চাঁদাবাজি এবং অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে অস্ত্রসহ 9 জনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে জেলার লামা উপজেলার টঙ্কাবতী পূর্ণবাসন পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কঙ্কাবতী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বলেন, রাতে ইউনিয়নের পুনর্বাসন চাকমাপাড়ায় অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় চাঁদাবাজি এবং অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 9 জনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন জ্বলন্ত চাকমা হত্যা মামলার আসামি। এ সময় তাদের কাছ থেকে 5টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। নাটোরে বাস সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 3 জন। বিকেলে নাটোরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জ থেকে রাজশাহীর দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন। এ সময় আহত 4 জনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। ময়মনসিংহের ভালুকা থেকে 3টি খুলি সহ মানুষের হাড় উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কঙ্কালগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায় সকালে মহাসড়কের চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় চেকপোস্ট দেখে বাস থেকে দৌড়ে পালাতে থাকে কঙ্কাল ব্যবসায়ী মাসুদ। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় কঙ্কালগুলো বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল মাসুদ। এ ঘটনায় ভালুকা থানায় মামলা করা হয়েছে। সংবাদ শেষ করছি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।